পত্রিকা যত সংখ্যায় বেরোবে, পশ্চিমবঙ্গে যত পৃষ্ঠা বেরোবে, তত বেশি লেখক কবিদের সুযোগ পাবে। অর্থাৎ কোনো পত্রিকা যত বেশি, ধরুন এখন 5,000 পত্রিকা বেরোচ্ছে, কালকে 7,000 বেরোবে, তারপরে তোমার 1,000 পত্রিকা বন্ধ হয়ে যাবে। কিন্তু যেটুকু বেরোলো, যে কটা পৃষ্ঠা বেরোলো, সে কটায় পৃষ্ঠায় কিন্তু কবি মন আশ্রয় করলো, লেখক মন আশ্রয় করলো। কাজে সমস্ত পত্রিকায় স্বাগত। রয়েছি শিয়ালদা সংলগ্ন কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। তার কারণ হচ্ছে আজকে ছায়াপথ একটি নাম সবার কাছে পরিচিত। ছায়াপথের আজকে শারদীয়া পত্রিকাটি উদ্বোধন হলো। আমার সঙ্গেই রয়েছে ছায়াপথের কর্ণধার সুমিতা মুখার্জি। আমি একটু আপনাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই। আজকে শুভ পঞ্চমীতে ছায়াপথ উদ্বোধন হলো শারদীয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছায়াপথ বয়স বেশি না, মাত্র বছর 4 বয়স। তো আজকে পঞ্চমীতে শারদ সংখ্যা ভাবলাম যে পরিস্থিতির মধ্যে অনলাইন করেছিলাম, কিন্তু সেখানে পত্রিকা বার করতে এত বেশি উদ্যোগ, এত বেশি তার জন্য ছায়াপথ বার করেছি এবং কিছু মানুষ এসেছেন ছায়াপথ ছায়াপথ বরাবরই একটা নাম যেটা সত্যি আমাকেও খুব মুগ্ধ করে বা সমৃদ্ধ করে প্রথম থেকে, একেবারে ছোট থেকে। ছায়াপথের কতগুলো নিজস্বতা আছে, সেই নিজস্বতাগুলো সে বজায় রেখে, কারণ একটাই মন্থন ছায়াপথের, সেই মন্থনটার নাম হচ্ছে ভালো লেখা। ভালো লেখা ছায়াপথে পাওয়া যায়, মানুষ পড়লে সেই ছোট বড় যেরকম মানুষ পড়লে পরে ছায়াপথটা পড়লে পরে তাদের ভালো লাগা তৈরি হয়, সেই হিসেবেই ছায়াপথ হাতে তুলে নেয় সাধারণ মানুষ। এই জন্য যারা লেখা দিয়েছে তারা অনেকেই ছায়াপথ কেনেন না, কিন্তু ছায়াপথ পড়ে থাকে না, বিক্রি হয়ে যায়। কিসের জন্য বিক্রি হয়ে যায় জানেন? যখন টেবিলে বসি, বিশেষ করে বইমেলার টেবিলে, তখন সাধারণ মানুষ পাতা উল্টে দেখে এবং বইটি কিনে নেয়। এইটা আমার কাছে খুব গর্বের যে ছায়াপথে ভালো লেখা আছে, এটা আমাদের কাছে অনেক। আমি একটু জানতে চাইবো ছায়াপথের প্রথম চলা কিভাবে শুরু, জন্ম বলতে একদিন বড় ইচ্ছা ছিল যে আসলে ব্যক্তি, আমি সুমিতা মুখার্জি অনেক ছোটকাল থেকে লেখালেখি করি, অনেক ছোটকাল মানে অনেকই ছোটকাল থেকে, স্কুল লাইফ থেকে লিখি। তো পরবর্তীকালে কলেজে পড়ি যখন, তখন নবকদলে লেখা বেরোতো। আসলে অ্যাকচুয়ালি আমাদের ম্যাম তিনি হচ্ছেন মল্লিকা সেনগুপ্ত দিদি, মানে মল্লিকা সেনগুপ্ত, যাকে আপনারা সকলেই চেনেন, মল্লিকাদি। তো মল্লিকাদি আমার খুব কাছের মানুষ ছিলেন। তো সেই মল্লিকাদির হাত ধরেই এগোনো এবং নবকদলে লেখা, তারপর শব্দকরকে লেখা, বিভিন্ন ছোট পত্রিকাতেও লেখা, এবং পরবর্তীকালে একটা বড় সময়ের জন্য সেটা গ্যাপ পড়ে যায়। আবার এই ফেসবুকে দৌড়াতে ফিরে আসি আবার এই প্ল্যাটফর্ম, এবং তখন এগোনোর পথে আমার মনে হয় যে মানুষকে খুঁজতে, মানুষের জন্য এগোতে একটা পত্রিকা যে নাকি আমাকে পথ দেখাতে পারবে, মানুষের ছায়া দেখাতে পারবে, সেই হিসেবে ছায়াপথ এগোনো। আমি একটু জানতে চাই ছায়াপথ কি প্রথম থেকে নিয়ে এখন পর্যন্ত বরাবরই কি প্রথিত যশোদের শুধু স্থান দিয়েছে, না নবীন যারা লিখতে আসছে, যারা অনেক স্বপ্ন চোখে নিয়ে লিখতে আসছে, তাদেরকেও ছায়াপথ প্ল্যাটফর্ম দিয়েছে? অবশ্যই দিয়েছে, কারণ কি আমার মনে হয় ছায়াপথ এমন একটা পত্রিকা যেখানে নাকি নতুনরা অনেক প্ল্যাটফর্ম, কার থেকেছে কারা থাকেনি সেটা স্বতন্ত্র জায়গা, কিন্তু ছায়াপথের মানে প্ল্যাটফর্মকে ভিত্তি করে অনেকে কিন্তু উঠে দাঁড়িয়েছে, কবিতা লিখেছে, কবিতার স্বীকৃতি পেয়েছে, এরকম একটা। অবশ্যই প্রতিনিধিরা থাকেন, কিন্তু তার মানে এই না যে তারাই গুরুত্ব পান। কারণ আমার কাছে জয় গোস্বামী এবং জয় কি বলবো কানোয়ার, হ্যাঁ, দুজনই আমার কাছে একবার যখন নাকি লেখা ভিত্তিতে দেখি, জয় গোস্বামীর থেকে বেটার লাগছে আমার একজনের লেখাটা। অর্থাৎ সাধারণ মানুষের জন্য ছায়াপথ, সাধারণ মানুষ কিভাবে নেবে, কতটুকু কিভাবে পড়বে, হৃদয়ে কিভাবে হৃদয়ঙ্গম করবে, তার জন্য ছায়াপথ। অবশ্যই নতুনদের জন্য, নতুনরা আরো শিখুক, আরো পড়ুক, আরো জানুক, আধুনিকীকরণ ভাবে পুরনোকে নিয়ে মেনে মুখে নিয়ে আধুনিকীকরণ ভাবে নিজেকে প্রস্তুত করুক, এটা অবশ্যই চাইব।
যে ছায়াপথ পুরনো কেউ ভোলেনি, অথচ নতুনের জন্য জায়গা দরজাটা খুলে দিয়েছে। মানে পুরনো ভিতের ওপর নতুন ইমারত গড়ার প্রতিশ্রুতি এবং নতুনরা যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটাকে আরো একটু সেই স্বপ্নটাকে চাগিয়ে দেওয়া, আরো তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়ার নাম হচ্ছে ছায়াপথ। তো আমি জিজ্ঞেস করবো, ছায়াপথ কি কোনো বৈশিষ্ট্য একটা কোনো ধারাকে মেনে চলে যে এই ধরনের লেখা ছায়াপথে যাবে এবং এই ধরনের লেখা ছায়াপথে যাবে না, এরকম কিছু কি ভাবে? না, সেই অর্থে এই ধরন বলে কিছু নেই, ধরনের বিশেষত্ব আলাদা করে কিছু ভাবেনি কখনো। কিন্তু এটা মনে হয়েছে যে লেখাটা মানুষ পড়ে সহজভাবে নিতে পারবে, অর্থাৎ যে লেখা পড়তে পড়তে বইটা বন্ধ করে রাখবে না, উদ্বুদ্ধ শব্দ, উদ্বুদ্ধ মানে, বা যে লেখায় পড়লে পরে একটা মেন্টাল বোননেস তৈরি হয়। লিখেছি তো আমি বড় কবি, কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা সেটা নেই। আমি বারবার সাধারণ মানুষকে গুরুত্ব দিই বেশি, সাধারণ পাঠককে গুরুত্ব দিই বেশি। সেখানে যখন তারা পাতা উল্টে উল্টে পড়ছে এবং নিচ্ছে, তাদের আমি চিনিও না, তারা সাধারণ পাঠক। সেই ক্ষেত্রে আমি সেই রকম লেখাই গুরুত্ব দিই বেশি। ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে? যতদিন 5 বছর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আরেকজন বিশিষ্ট কবিকে পেয়ে গেছি, আমার খুবই পছন্দের কবি এবং প্রকাশ পায় কিনে পড়ার চেষ্টা করি। আমি পেয়ে গেছি, দেখুন আপনার পরিচয়। আর বাকিটা আমি কবিতা লিখি। কবিতা লেখেন এবং আপনারা, আমার বাকিটা বলে দিতে হবে না, কারণ আপনারা সকলে জানেন বৈজন্তরা কি ধরনের কবিতা লেখেন। তার একটা পত্রিকাও রয়েছে, সেই পত্রিকা সম্পর্কে জানবো। যদি অন্য পত্রিকার উদ্বোধনে তিনি অতিথি হিসাবে রয়েছেন, তখন সেই পত্রিকা সম্পর্কেও জানবো। আর তাদের কাছ থেকে জানতে চেষ্টা করবো যে নতুন কিছু আমরা পেতে চলেছি কি বই। হ্যাঁ, আসলে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না, কারণ হচ্ছে যে প্রকাশকের একটা বারণ আছে। সম্ভবত আগামী বইমেলাতে ঘুমের শিয়ারে ঘুম আপনারা শুনলেন অবশ্যই, আর আমি তো পড়বই, আপনারাও পড়বেন নিশ্চয়ই। আর কবিতার আলো, বৈজন্ত দাস সন্তান কবিতার আলোকে নিয়ে কিছু শুনতে চাইব। কবিতার আলোর জন্মদিন হচ্ছে আগামী 17ই অক্টোবর, 2 বছর পূর্ণ হবে এবং আমরা প্রকাশ সমারোহ করছি হেমন্ত বসু ভবনের নলিনী সভা দিয়ে 17ই অক্টোবর বিকেল 4টে। বহু মানুষই থাকবে সেখানে। আমাদের কবিতার আলো পত্রিকাটির জন্ম হয়েছিল আসলে এই মুহূর্তে প্রায় 19,000 ছোট পত্রিকা, অবাণিজ্যিক পত্রিকা গোটা পশ্চিমবঙ্গে। তার মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে 4,500-5,000। তো আরেকটি পত্রিকা নামালাম কেন, আরেকটি পত্রিকা আমি নিয়ে এলাম কেন? আমি এমনিতে তো বহু পত্রিকায় লিখেছি গত 30-40 বছর ধরে, কিন্তু আমার নিজের পত্রিকা করার একটা কারণ হলো আমি একটা মনে মনে অনেকদিন ধরে ভেবেছি, দেখুন মানে কবিতা না আমাকে চিনিয়েছে। মানে আমার কবিতা সত্যি কথা বলতে বহু সাধারণ মানুষ চাকরি করে খেতাম, সংসার চালাতাম, খেতাম যে আরো 10টা মানুষ করে, আর তার মধ্যে অতিরিক্ত যে চাকরি করতাম সেটা হচ্ছে কবিতা লিখতাম। তো কবিতার মাধ্যমে আমি বহু মানুষের কাছে পৌঁছেছি, শুধু দেশে নয় বিদেশে। প্রায় 45টা দেশে আমার কবিতা মানুষ পড়েন, ভালোবেসে পড়েন, তারা। তার মানে এই যে পরিচিতিটা, এই পরিচিতিটা আমার কবিতা আমাকে দিয়েছে, বাংলা সাহিত্য। এই প্রাক প্রৌঢ়তা এসে আমার মনে হলো আমি শুধু নিয়েই গেছি এতটা, আমি কবিতাকে কিছু দিই। কবিতার মাধ্যমে যশ পেয়েছি, খ্যাতি পেয়েছি, পুরস্কার পেয়েছি, অর্থ পেয়েছি, কিন্তু আমি সাহিত্যকে কি দিলাম? এই ভাবনা থেকে আমার মনে হলো যে আমার একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত, যেখান থেকে আমি সাহিত্যকে কিছু কন্ট্রিবিউট করি। শুধুমাত্র পুড়িয়ে নিয়ে যাবো না, আমি কিছু দেবার চেষ্টা করবো। কারণে আমার পত্রিকাটা এই মুহূর্তে আমি কিন্তু পেয়ে গেছি যাকে অনেকেই শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে বলে ফেলেন, কিন্তু আমি
কোনোভাবেই আমি বলতে চাই না রাজনৈতিক কর্মী হিসেবে, কারণ আমি তার কবিতা পড়ি এবং অসম্ভব ভালো কবিতা লেখেন। আমার সাথে উপস্থিত রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি। দিদি, তুমি এখানে নিশ্চয়ই গেস্ট হয়ে এসছো ছায়াপথের শারদীয়া পত্রিকার উদ্বোধনে। একটু বলো যে ছায়াপথটা বললে কি তুমি? হ্যাঁ, ছায়াপথ পত্রিকা এক্ষুনি যেটা রিলিজ হলো সেটা আমি এখনো তুলে দেখিনি। আমি অতীতে ছায়াপথ করেছিলাম, বেশ ভালো লিটল ম্যাগাজিনের মধ্যে উল্লেখ করাই যায় এর নাম। আমার ভালো লাগে। সর্বোপরি আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে মেয়েদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে কম। আমি বেশ 2-3জন মেয়েকে এই অবধি চিনতে পারলাম যারা ম্যাগাজিন করে, লিটল ম্যাগাজিন, এবং রীতিমতো আর কি সম্পাদনা করে এবং তাদের সম্পাদক হিসেবে খুব বাজারে পরিচিত হয়েছে। মেয়েরা তো সব ফিল্ডে একটু পিছিয়ে থাকে, মানে কাজ করাটা তাদের জন্য কতটা কঠিন সেটা একজন, যে কথাটা প্রথমেই বললাম কর্মী হিসেবে আমি বেশ ভালো জানি। সেক্ষেত্রে এই আশাবতী আমি যে 3জন মহিলাকে দেখে থাকি আপনাদেরকে খুব ভালো লাগলো কথাটা শুনে। দিদি শুধুমাত্র ছায়াপথকে প্রতিষ্ঠিত করলেন না, তার বক্তব্যের একজন মহিলা সম্পাদক হিসাবে, যদিও আমি সম্পাদকের মহিলা বা পুরুষ বা কবির সম্পাদক বা বলে কিছু মানি না, এবং সেই সব মানি না তার একটা কিন্তু মাপকাঠি করে দিয়েছেন সুমিতা। তো সেই জন্যই দিদি বললেন যে সম্পাদক হিসাবে যারা খুব পরিচিত তাদের মধ্যে একটা তাকে বলা যেতে পারে। আর নিশ্চয়ই এই ছায়াপথে তোমার লেখা পাবো আমরা। হ্যাঁ, ভবিষ্যতে নিশ্চয়ই আমি এখানে লিখতে হবে, যুক্ত হলো নিশ্চয়ই আমি ভবিষ্যতে শুরুতেই যদি আমার লেখা মনে করেন ছায়াপথের পছন্দ, তাহলে নিশ্চয়ই রাখবেন। তুমি এখন রাজনৈতিকভাবে এতটা তুমি সফল এবং এত সক্রিয় থাকো সবসময়, তার মধ্যেও তুমি যে এই সাহিত্যের অনুষ্ঠানগুলোতে আসো সেটাই আগেই প্রমাণ করে দেয় যে তুমি কতটা সাহিত্য প্রেমী। আর ভবিষ্যতেও তোমাকে এই সব অনুষ্ঠানগুলোকে দেখতে পাবো। আর তুমি বলো তোমার সাহিত্যে আসা, আগে তো তুমি রাজনীতি ছিলে প্রথম থেকেই, তারপরে সাহিত্যে আসা কিভাবে একটু ছোট্ট করে জানতে ইচ্ছা করছে খুব। ব্যাপারটা একটু ছোট থেকেই আমি লিখতাম, স্কুলের ম্যাগাজিনে 2-একবার লিখেছি, কিন্তু বাড়িতে কখনো সেই লেখাগুলো ওরকম ছিল না, রীতিমতো বকাঝকা শাসনে ছিল। পরবর্তীকালে কোনোভাবে 2016 সালে কোনো একজন পদক্ষেপ নামক ম্যাগাজিন তারপরে আমি ওদের পত্রিকার সাথে যুক্ত হই। প্রথমে সম্পাদনা করি পত্রিকা, পরবর্তীতে আস্তে আস্তে নিজের লেখাও বিভিন্ন পত্রপত্রিকায় পাঠাতে শুরু করি। এইভাবেই সেই 2016 থেকে শুরু করে আজকে এই 2021-এ আমি গেস্টের জায়গায় এসে বসতে পারার। মানে খুব সম্প্রতি তোমার একটা বইও বেরিয়েছে। হ্যাঁ, গত বছর লকডাউনের সময় একটি বই বেরিয়েছিল, আর আজ থেকে 15 দিন মতো আগে আমার আরেকটি বই বেরিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, শিকার রাজশ্রী করুক ছাই না করুক, সেটাও একজন সম্পাদক যিনি লিঙ্গে মহিলা, এবং আমি আবারও বলবো মহিলাদের পক্ষে কাজ করার জায়গাটা আজও কিন্তু সহজ নয়। আমরা বলবো, আমি বলবো না মহিলা কবি, আমি বলবো না মহিলা সম্পাদক, আমি সম্পাদিকা বা কবি নিয়ে এইসব শব্দ ব্যবহার করবো না, কিন্তু একটি মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে, রাজশ্রীকে বাড়ি থেকে বেরিয়ে কাজ করতে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় একজন মহিলা হিসেবে আমি জানি বলেই কথাটা বারবার উল্লেখ করছি। একদম তুমি ঠিকই বলেছো, কারণ আমাদের তো মাল্টিটাস্ক থাকে, শুধু বাইরের টাস্ক নয়, বাড়ির মেয়ে কি চাইলো, হাজব্যান্ড কি চাইলো, আর সবার খাবার জোগাড়, এরকম বিভিন্ন কাজ করে তারপরে বাইরের কাজে আসতে হয়। রাস্তাটা খুবই বন্ধুর রাস্তা, খুবই উঁচু নিচু রাস্তা, আর এই রাস্তায় তোমাদের মতো মানুষরা আছে বলেই হয়তো আরো মহিলারা এগিয়ে আসতে সুযোগ পাবে, আরো মহিলারা অনুপ্রাণিত হবে তোমাদের মতো মানুষগুলি। অনেক ধন্যবাদ। আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় এতক্ষণ উপস্থিত ছায়াপথে শারদীয়া পত্রিকার উদ্বোধনে মেমোরিয়াল হলে। আপনাদের জানালাম সাহিত্যকে মানুষের মাতামাতি, এবং শারদীয়া সে তো শারদীয়া পত্রিকা, সে তো পুজোর সঙ্গে সঙ্গে পুজোর অঙ্গ হিসাবেই সবসময় বাঙালি জেনে এসেছে, পেয়ে এসেছে এবং পড়ে এসেছে। নমস্কার, সকলে ভালো থাকবেন। শারদীয়া।